আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘটনাটা এবারই প্রথম নয়, এর আগেও ঘটেছে এবং আবারও ঘটছে, বারবার ঘটছে। বহু মামলায় এই ঘটনাটা ঘটছে। আদালতে করা মামলাগুলোর মধ্যে বেশিরভাগ মামলাই ভুয়া মামলা। 90%-এরও বেশি মামলায় যারা আসামি তারা ভুয়া আসামি। এই তথ্য আমরা পিবিআইয়ের কাছ থেকে পেয়েছিলাম অনেক আগে, এবং সেখান থেকে ধারণা করা হচ্ছিল 2024-এর 5 আগস্ট কেন্দ্রিক বাংলাদেশে যত হাজার হাজার মামলা হয়েছে তার অধিকাংশই হচ্ছে গায়েবী মামলা এবং মিথ্যা মামলা। এর আগেও একটি মামলায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের খালাস দেওয়ার প্রক্রিয়ার খবর আমরা দেখেছি। এবার সরাসরি একটি মামলায় 2024 সালের 5 আগস্টের একটি মেটিকুলাস মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন শেষে আদালত এই মামলাটিকে পুরো ভুয়া মামলা বলে আখ্যায়িত করেছেন। এই যে ঘটনা 2024 সালের 5 আগস্টে একজনের হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা, এবং পরবর্তীতে দেখা গেল যে যাকে মেরে ফেলা হয়েছে দাবি করা হচ্ছে সে আসলে জীবিত, বহাল তবিয়তে মানে জীবনযাপন করছে, ঘর সংসার করছে। তার মানে হত্যাকাণ্ডের জন্য শত শত আসামি, এবং সেই আসামি শুরু হয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে ছোট পর্যন্ত। এই যে মেটিকুলাস ডিজাইন, মামলাবাজির এই যে মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনূস সরকারের আমলে ঘটেছিল, সেই ডিজাইনগুলোর মানে ভেতরের কালো বিড়ালগুলো একে একে বেরিয়ে আসছে। হ্যাঁ, তার মানে এই না যে 2024-এর জুলাই আগস্টে কোনো ঘটনা ঘটেনি। অনেক ঘটনা ঘটেছে, অনেক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, কিন্তু তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, সেই মামলাগুলো কি সত্যিই যুক্তিসঙ্গত ছিল? সবগুলো কি গ্রহণযোগ্য ছিল? চলুন একটু এই মামলার, কেরানীগঞ্জের এই মামলাটা, যেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে আদালত একেবারে খালাস দিয়ে দিলেন, সেই মামলার পেছনের ঘটনাটা একটু জেনে দেখি যে কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই মামলাটা করা হয়েছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, ছেলেকে মৃত দেখিয়ে বাবার মামলা, এবং সেই মামলা থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সবাইকে মানে খালাস করে দেওয়া, এই ঘটনা একটা বড় বার্তা দেয়। বার্তাটা হচ্ছে জুলাই যে আন্দোলন কিংবা অভ্যুত্থান, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যত মামলা হয়েছে, কিছু মামলা ব্যতীত প্রায় সব মামলায় এরকম গায়েবী মামলা করা হয়েছে। এবং মামলাগুলো মানে সঠিক, কিছু মামলা সঠিক হলেও যদি এখন পর্যন্ত সরকারি গেজেট ধরা যায় যে 840 জন নিহত হওয়ার ঘটনা, যদিও সেখানে অনেক ঘটনা বেরোচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে আমরা দেখেছিলাম 52 জন অন্য ঘটনায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে জুলাই শহীদ বানানো হয়েছে। মানে মদ খেয়ে মারা গেছে, তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই তো একদিন আগে এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছিল যে এক যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এই 840 জনের মধ্যে এরকম আরও কত রয়েছে সেই হিসাবটাও আমাদের কাছে নেই, কিন্তু 840টাই ধরলাম। 840 জন যে মৃত্যুবরণ করেছে তার জন্য 840টা মামলা হতে পারে, কিন্তু সারা বাংলাদেশে যে হাজার হাজার মানে মামলা করা হলো, লক্ষ লক্ষ যে আসামি করা হলো, তাদের মানে ইনক্লুশন, মানে তাদেরকে যে ইনক্লুড করা হলো, সেগুলো কি ভ্যালিড বলা যায়, বৈধ বলা যায়? শেষ প্রশ্নটা উঠেছে কেরানীগঞ্জের এই মামলাটাকে কেন্দ্র করে। বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ছেলেকে মৃত দেখিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 124 জনের দোষ পায়নি পুলিশ। যে মামলা হয়েছিল সেখানে 124 জনকেই খালাস দিয়ে দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ 11 বছরের কিশোরকে হত্যার অভিযোগে মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 124 জনের অব্যাহতি দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই শেখ হাসিনার একটা মামলায় রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলেও তার 5 বছরের কারাদণ্ড হয়েছিল। তদন্তে ভুক্তভোগী জিহাদ জীবিত থাকা ও ঘটনাস্থল নিয়ে মিথ্যা তথ্য দেয়া এবং সম্পূর্ণ ভিন্ন স্থানে জখম হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা সাজিয়ে দায়ের করা মামলায় তথ্যগত ভুল প্রমাণিত হয়েছে, সেজন্য আদালত তাদেরকে খালাস দিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ উপপরিদর্শক একজনের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এই কর্মকর্তা গত বছরের 11 আগস্টে তদন্ত শেষে আদালতে এই প্রতিবেদন জমা দেন। এরপরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে অব্যাহতি দেয়া হবে। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার চার্জশিট ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখম হয়েছিলেন, মানে আহত হয়েছিলেন, কিন্তু তিনি মারা যাননি, বহাল তবিয়তে রয়েছে। এবং সেই কিশোর নিজেও 164 ধারায় জবানবন্দি দিয়েছেন যে না, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমাকে কেন মৃত ঘোষণা করা হচ্ছে। মামলার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর বসিলা ব্রিজের নিচে আসামি পক্ষের প্রত্যক্ষ নির্দেশে জিহাদকে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে 8 অক্টোবর, মানে মেটিকুলাস প্রফেসর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার অনেক পরে অক্টোবরের 8 তারিখে এই মামলাটা করা হয়। এখানে 124 জনকে আসামি করা হয়। এই ব্যাপারগুলো উঠে এসেছে। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেছেন, এই সময়ে অনেক স্বার্থান্বেষী মহল সিন্ডিকেট করে এ ধরনের মামলা করেছে, সেগুলোতে পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে এবং তারই একটা চেহারা এটা দেখা গেল। এ বিষয়ে আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, এ ধরনের মিথ্যা মামলা যারা দায়ের করে ওইসব বাদীদের ধরে আটকানো উচিত। তাদের আইনের আওতায় আনতে পারলে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে কেউ আর এরকম মিথ্যা মামলা করবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে যার যেভাবে ইচ্ছা মিথ্যা মামলা করে দিচ্ছে, কিন্তু মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও যে কিনা মিথ্যা মামলা করলো, যে এই মামলাতে একজন আসামির নাম উল্লেখ করা হয়েছে যিনি বিনা দোষে রিমান্ড খেটেছেন এবং 15 মাস ব্যাপী যিনি কারাগারে আছেন বিনা দোষে। যে মামলায় সবাইকে খালাস দেওয়া হলো এবং তাকেও খালাস দেওয়া হয়েছে, বিনা দোষে 15 মাস জেল খেটেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে, তার জীবন দুর্বিষহ হয়েছে। এই জীবন, তার ওই 15 মাসের জীবনটা কে ফেরত দেবে? এই মামলাবাজ যে মামলাটা করেছে সে দেবে, নাকি যারা তাকে দিয়ে মামলা করিয়েছে, বাণিজ্যটা করিয়েছে এবং এই মামলাগুলোকে বহাল তবিয়তে রেখেছে যে মেটিকুলাস আসিফ নজরুল, তারা কি এই 15 মাসের কৈফিয়ত দিতে পারবেন? অথচ আসিফ নজরুল ক্ষমতায় থাকার সময় কি চমৎকার চমৎকার বাণী শুনিয়েছেন, এখন ক্ষমতায় থেকে যাওয়ার পরে হেয়ার রোডের, বেইলি রোডের বাড়ি নিয়ে স্মৃতিচারণ করছেন। কোন বাড়িটাকে তিনি মিস করেন? মাত্র কয়েক মাস একটা বাড়িতে থেকেছেন, সরকারি বাড়ি, সেই বাড়ি নিয়ে কত কথা, কত কাহিনী, কত গান, এই গান গল্পগুলো তারা দিতে ব্যস্ত। অথচ মানে এখানে বলা হচ্ছে মামলাটিতে রিমান্ড নেওয়া হয়, রিমান্ডে জবানবন্দি নেওয়া হয় এবং রিমান্ডে নিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। সেটাও এখানে বলা হয়েছে যে আসামিকে এত টর্চার করা হয়েছে যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছে। অথচ আদালতে আজকে প্রমাণ হলো যে এই মামলাটা পুরোই ভুয়া মামলা, এটা বাতিল করে দেয়া হলো। এই যে তদন্তে বিভিন্ন বিষয়, চাঞ্চল্যকর বিভিন্ন বিষয় উঠে এসেছে, কিশোর জিহাদ 164 ধারায় নিজেই বলছে যে আমি আমি মরিনি, আমি বেঁচে আছি। এই মানে তদন্তে আরও প্রমাণ হয় যে ঘটনাস্থল কেরানীগঞ্জ মডেল থানার অধীনে দাবি করা হলেও প্রকৃতপক্ষে এটি ডিএমপি ঢাকার হাজারীবাগ থানার অন্তর্গত এবং গুলি হওয়ার মূল ঘটনাটা ঘটেছিল সাভার এলাকায়। সাভারে এসে আহত হয়েছে, কেরানীগঞ্জে বসিলার ব্রিজে এখানে সে মারা গেছে, এই বলে তার বাবা মামলা করেছে 124 জনকে আসামি করে। উদ্দেশ্য কি ছিল? 124 জনের কাছ থেকে না হলে অন্তত 100 জনের নাম যেগুলো রয়েছে তাদের কাছ থেকে টাকা পয়সা বাগানো, ব্যবসা করা, এবং সেই ব্যবসা নিশ্চিত করে করাও হয়েছে। যেটা বললাম যে একজনকে 15 মাস কারাগারে রাখা হয়েছে এবং তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছিল টর্চার করে রিমান্ডে।
এই যে মেটিকুলাস ব্যাপার, অথচ প্রফেসর ইউনূস এবং তার সরকার শেখ হাসিনার আয়নাঘর খুঁজে বেরিয়েছে, আয়নাঘরের মেটিকুলাস ডিজাইনগুলো প্রকাশ করেছে। কিন্তু এই যে রিমান্ডে তার আমলে যে তথ্য বেরিয়েছে, তার আমলে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আসামি মানে কথিত আসামি তাকে দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে কিংবা জোর করে তাকে সাইন করিয়ে নেওয়া হয়েছে। এই মেটিকুলাস ব্যাপারের অভিযোগ থেকে প্রফেসর ইউনূস সরকার কিভাবে বের হবে? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। যারা দেশের বৈধ নাগরিক নয় বা এ দেশে এসে অবৈধভাবে বসে আছে এবং ভোটার তালিকায় নাম তুলে দিব্যি ভোট দিয়ে যাচ্ছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেয়া। কারণ ভারতের সংবিধান অনুযায়ী ভোট দিতে পারে একমাত্র দেশের নাগরিকরা, মানে যারা বৈধ নাগরিক। তার মানে অবৈধভাবে কেউ নাগরিক হতে পারে না, কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো তার মানে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্ব ঝাড়াই বাছাইয়ের সম্পর্ক নেই, এটা যেমন ঠিক তেমনি আবার খুব ভালোভাবেই সম্পর্ক আছে। কারণ যারা নাগরিক নয় তারা তো ভোটার নয়। এটা সেই পুরনো গল্প, ভোটার আগে না নাগরিক আগে, আগে নাগরিক হতে হবে তারপরে ভোটার। কিন্তু এটা মানে সেই মুরগির আগে না মুরগির ডিম আগে। এখানে দেখা যাচ্ছে ভোটারটা আগে ঠিক করতে হবে, ভোটার লিস্ট ঠিক করা হচ্ছে। কারণটা কি? কারণ ওই যে কাগজ দেখাবো না আন্দোলন, অর্থাৎ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হলেই নাগরিকত্বের সমস্ত ডকুমেন্ট তৈরি হয়ে যাওয়ার 80% কাজ হয়ে গেল। সিটিজেনশিপ কার্ড তৈরির যে পরিকল্পনা বিরোধী দলগুলো এতকাল কাগজ দেখাবো না বলে আটকে দিয়েছিল, সেটাও এবার হয়ে যাবে। ভারতের সমস্ত রাজ্যে নির্বাচন কমিশন ভোটার লিস্টে এসআইআর চালাবে বলে ঘোষণা করেছিল গত বছর 2025-এ। প্রথম হয়েছিল বিহারে, সেটা প্রথম পর্যায়ে। তারপর পশ্চিমবঙ্গ সহ আরো 12টি রাজ্যে এই প্রক্রিয়া চলেছে এবং এখনো চলছে। বিহারে সবার আগে হয়। বিহারে বাদ গেছে মোট 66,68,000 নাম। বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় 22 লক্ষ মৃত, 7 লক্ষ ডুপ্লিকেট ভোটার এবং 36 লক্ষ স্থায়ীভাবে স্থানান্তরিত ও শুনানিতে অনুপস্থিত। এদের সবাই যে বাংলাদেশি অবৈধ ভোটার, এই যে শেষ ক্যাটেগরিতে 36 লক্ষের ক্যাটেগরিতে, সেটা নয়। তবে বাংলাদেশিদের সংখ্যা লুকিয়ে আছে এই 36 লক্ষের মধ্যে, যারা নির্বাচন কমিশন বলছে শুনানিতে অনুপস্থিত বা ওখানে থাকে না। কমিশনের মতে এদের বড় অংশ বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা বিহারে এসে ভোটার লিস্টে নাম টাম তুলে ভোট দিয়ে আসছিল এত বছর। এবার ভারতের অন্য যেসব রাজ্যে এসআইআর হয়ে গেছে সেখানেও কিন্তু বিহারের ছবি দেখা যাচ্ছে। সেখানে একটু নজর দিই। রাজস্থানে বাদ গেছে 42 লাখ। তার মধ্যে ওই বিশেষ ক্যাটেগরি অর্থাৎ খোঁজ পাওয়া যায়নি বা শুনানিতে আসেনি, তাদের সংখ্যা কত জানেন? 32 লক্ষ। কেরালায় বাদ গেছে 24 লাখ। আর এই বিশেষ শ্রেণী শুনানিতে যারা আসেনি বা যাদের খোঁজ পাওয়া যায়নি তাদের সংখ্যা হচ্ছে 24 লক্ষ। মধ্যপ্রদেশ বাদ গেছে 42 লক্ষ, বিশেষ শ্রেণীতে আছে 18 লক্ষ। ছত্তিশগড়ে বাদ গেছে 27 লক্ষ, বিশেষ শ্রেণীতে আছে 16 লক্ষ। তামিলনাড়ুতে বাদ গেছে 97.4 লক্ষ, মানে 97,40,000 তামিলনাড়ুতে বাদ গেছে। আর ওই বিশেষ শ্রেণীতে কত আছে? 41 লক্ষ। গোয়া ছোট রাজ্য, ওখানেও বাদ গেছে 1 লক্ষ, কিন্তু বিশেষ শ্রেণীতে আছে 29,000। পুদুচেরি ছোট রাজ্য, তারা বাদ গেছে 1 লক্ষ, কিন্তু বিশেষ শ্রেণী মানে যারা শুনানিতে আসেনি বা স্থানান্তরিত এবং যাদের মধ্যে একটা বাংলাদেশিদের সংখ্যা বড় থাকার সম্ভাবনা, তাদের সংখ্যা হচ্ছে 35,000 পুদুচেরিতে। আন্দামান নিকোবর বাদ গেছে 70,000, আর ওই বিশেষ ক্যাটেগরিতে আছে 26,000। গুজরাট নরেন্দ্র মোদীর আগেকার রাজ্য, সেখানে বাদ গেছে 74 লক্ষ, আর বিশেষ ভোটার হচ্ছে এই বিশেষ সংখ্যা হচ্ছে 38 লক্ষ। উত্তরপ্রদেশে বাদ গেছে তো কোটিতে 2.90 কোটি, মানে 3 কোটির কাছে। আর সেখানে এই বিশেষ শ্রেণী কত জানেন? 1 কোটির ওপরে। এবং সর্বশেষ পশ্চিমবঙ্গে ফিরি।
এখানে এখনো এসআইআর শেষ হয়নি। ইতিমধ্যে প্রকাশিত তথ্য অনুযায়ী বাদ গেছে 64 লক্ষের মতো নাম, আর ঝুলে আছে অ্যাডজুডিকেশনের জন্য 60 লক্ষ। যা খবর পাওয়া যাচ্ছে অন্তত এই 60 লক্ষের 50% বাদ যাবে, আধা আধি, মানে 30 লক্ষ। সব মিলিয়ে তাহলে পশ্চিমবঙ্গে বাদ যাচ্ছে কত? প্রায় 94 লক্ষের মতো, মানে প্রায় 1 কোটি। মমতা ব্যানার্জি যদিও বলেছেন বাদ যাবে 1,20,00,000 কয়েকদিন আগে রাগের চোটে। আমার বিশ্বাস অত বেশি হবে না সংখ্যাটা, মানে 1,20,00,000 হবে না। এছাড়া এসআইআর হয়ে গেছে লাক্ষাদ্বীপ, তবে সংখ্যার স্বল্পতার জন্য হিসেবে নিলাম না। কি দেখলাম তাহলে? বিহার, পশ্চিমবঙ্গ সব মিলিয়ে মোট বাদ গেছে, সারা যে কটা দেশ হয়েছে, এখন রাজ্য হয়েছে, সেখানে বাদ গেছে 8,33,00,000 নাম। এদের সবাই বাংলাদেশ থেকে আসা, অবৈধভাবে এদেশে থাকা মানুষ নয়, হতে পারে না। তবে এদের মধ্যে একটা অংশ নিঃসন্দেহে ওই বাংলাদেশিরাও এখানে ঢুকে আছে, এবং সেই সংখ্যাটা অন্তত এসআইআর ডেটাতে আলাদাভাবে উল্লেখ নেই, কিন্তু সরকারি খাতাপত্রে নিশ্চিতভাবেই উঠে গেছে তাদের নাম। সেই সংখ্যাটা কত হতে পারে? সেই সংখ্যাটা 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় অ্যাভেলেবেল ইনপুটসের ভিত্তিতে, মানে যা খবর আসছে কাছে, সেই ভিত্তিতে ভারতে প্রায় 2 কোটি অবৈধ বাংলাদেশি অভিবাসী থাকার কথা বলেছিল। কিন্তু এই সংখ্যাটা চূড়ান্ত যাচাইকৃত জনশুমারি ধরনের হিসেব নয়। তার আগে 2004 সালে 1.2 কোটি, মানে 1,20,00,000 একটা সংখ্যা সংসদে বলেছিল তখনকার কংগ্রেস আমলের, মানে ইউপিএ আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। এই সংখ্যাটি বৃদ্ধির স্বাভাবিক হিসেব ধরলে 2016, তারপরে 2026-এ ফেব্রুয়ারিতে যদি এই সংখ্যাটা 2.5 থেকে 3 কোটিতে পৌঁছে যায়, কেউ অবাক হবে না। এমনকি অবৈধ বাংলাদেশের মোটামুটি আসল সংখ্যা যদি 3 কোটি পেরিয়েও যায়, সেটাও বিস্ময়ের নয়। এবং মোট বাদ যাওয়া 8 কোটি নামের মধ্যেই এরা আছেন, ছিলেন এবং থাকবেন না, এটা এখন বোঝা যাচ্ছে। সুতরাং সেসব কোনোটাই অস্বাভাবিক নয়। এখনো তো আসাম আসেনি, আসামের খবরের মধ্যে যোগ করেনি। ঝাড়খণ্ড, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এদের তো হিসেবের খাতায় এখনো ধরাই হয়নি। তার মানে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকতে পারে ভাবুন। এখন প্রশ্ন 2.5 বা 3 বা 4 কোটি যেটাই হোক না কেন, এই অবৈধ বাংলাদেশি বাসিন্দা যারা ভারতে আছে তাদের না হয় চিহ্নিত করলো সরকার, কিন্তু তারপর তাদের নিয়ে করবেটা কি? প্রথমেই একটা কথা বলা ভালো, যাদের অবৈধ বলা হচ্ছে তারা যে সবাই মুসলিম তা কিন্তু নয়। তার মধ্যে অমুসলিমরা, বিশেষ করে হিন্দুরাও আছে। হয়তো এই মুহূর্তে তাদের সংখ্যা হয়তো কারণ নিশ্চিতভাবেই কম, কারণ তারা এর আগে যারা এসছেন তাদের বড় সংখ্যাই এদেশের নাগরিক হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে তাদের সংখ্যা কম হলেও কিছু অন্তত আছে, হিন্দুরাও আছেন, যদিও তাদের ক্ষেত্রে আশার একটা আলো আছে। এবং অবশ্যই তারা অনাগরিক থাকবেন না, কারণ সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট অমুসলিম সম্প্রদায়ের জন্য নাগরিকত্বের বিশেষ পথ খুলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু মুসলমানদের জন্য তা খোলেনি। সুতরাং বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু, যার বড় অংশ মতুয়া সম্প্রদায়ের, অন্তত পশ্চিমবঙ্গে, তাদের বেশিরভাগ নাগরিকত্ব পেয়ে গেছেন আগেই। যারা এখনো পাননি তাদের সংখ্যা বড় জোর মেরে কেটে 1,00,000 কিংবা তার কিছু বেশি হতে পারে, তার বেশি হবে না। তাদের বাদ দিলে পড়ে থাকেন বাংলাদেশ থেকে আসা মুসলিম সম্প্রদায়। আর প্রশ্নটা ওঠে এখানেই যে বাংলাদেশ থেকে এদেশে এসে অবৈধভাবে নাগরিক হয়ে বসে থাকা এই 2-2.5 কোটি মানুষকে নিয়ে কি করবে ভারত সরকার? সরকার বলেছে অবৈধ বাংলাদেশিদের জন্য আছে 3D। কি কি? ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ তাদের ডিটেক্ট বা চিহ্নিত করো, ডিটেন করো বা আটকে দাও, এবং ডিপোর্ট করো বা দেশে ফেরত পাঠাও। বলা সহজ, কিন্তু করা কি এতই সহজ? একটু দেখি কি করা হয়েছে এতকাল ধরে। সরকারি তথ্য দেখায়
2008 থেকে 2015 এই প্রায় 8 বছরে ডিপোর্টেশন হয়েছে কত জানেন? 40,082 জন, যা প্রমাণ করে কোটি সংখ্যার মানুষের ক্ষেত্রে 40,000 মানে 3 কোটি মানুষ কোথায় আর 40,000 কোথায়।